আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি আমাদের কি শুনতে এমবি পাচ্ছেন? আসসালাম। আপু কোথায়? আমি তো কথা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। হ্যালো। এখন কি শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবি ভাই। নেটের এত ওয়ালাইকুম আসসালাম প্রবলেম, ভাই। যেভাবে সালামটা আসলো কিভাবে আসছে আপু? সালামটা যদি মনে হচ্ছে কেটে কেটে সালাম গেছে ভাই। নাচতেছিল, ভেঙে ভেঙে আমি তো আসছে। শুনতে পাচ্ছি ভালো করে। আচ্ছা, তারপর কি অবস্থা এলিজে আপনার? রে। হুম, আলহামদুলিল্লাহ ভালো। আমি তো পিসিতেই আপু ছিলাম, আমি ভুলেই গেছিলাম ক্লাসের কথা। এখন নতুন ব্যাচ আসছে যে, হুম। এর জন্য ভুলে গেছেন। তাই না? আমরা পুরাতন। কি অবস্থা আপু আপনাদের? কাজ কাজ টাজ কত দূর? কাজ করবো না, সমস্যা নেই। আপনারা কাজ দিচ্ছেন না কেন? আপু একটু হুম, সমস্যা হচ্ছে, একটু দেখবেন, একটু স্ক্রিনটা বলেন। শেয়ার করি। উম, এই যে আপু, এই যে ডিজাইনটা আছে না ফ্লায়ারের, হুম, এইখানে এই যে কি বলে, ওটা জেপিজি, হ্যাঁ, এই তিনটা আমি স্ট্রোক আসতেছি। দিয়ে করছি। এখানে মাঝখানে যেই হচ্ছে, ও আপু হ্যাঁ, এই যে মাঝে মধ্যে এই যে সোয়াচ প্যানেলটা, এটা কি করব? সোয়াচ প্যানেল তো মাঝে মাঝে চলে যায়। আপনি ওই যে করেন সোয়াচের ওখানে, দেখেন বাম পাশে নিচে একটা অ্যারো আছে। হুম, তো কি করলেন আপনি? এটা সোয়াচটা নিয়ে আসেন। হ্যাঁ, এই যে এখান থেকে বাম পাশেরটা এখানে ক্লিক করে দেখেন, এখানে আদার্স অনেক সোয়াচ আছে এখানে। এখানে না না না, আদার্স এ না, আপনি ইয়েতে ওখানেই দেখেন, ওই যে সিরিয়ালে ওই যে দেখেন আর্ট হিস্ট্রি ব্রাশ আদার্স, হ্যাঁ এগুলা সবগুলাই হচ্ছে সোয়াচ। ঠিক আছে, এখান থেকে আপনি সোয়াচটা নিয়ে আসতে পারেন। আর ডিফল্ট ভাবে যেটা আছে ওটা থাকে না অনেক সময় হচ্ছে। Davandur so videk to choice লাগেনি। কি তোর খবর? মাথায় কটি হ্যাঁ, আচ্ছা আপু দাঁড়ান, কাটে দিলে তো আবার আসে, খুব ভালো। হ্যাঁ, এরকম প্রবলেম হয়। এটা মানে কি একটা ফাইলের জন্য মনে হয়, হয়তো বা জেপিজি ওপেন করলেই হয়, বা কিছু একটার জন্য, কিসের জন্য জানি হয়, আমি তো ঠিক বলতে পারবো না। আমারও হয় মাঝে মাঝে, মেজাজ খারাপ হয়ে যায় তখন। এআই, আচ্ছা এটা অনেক। অন্য ফাইল ওপেন করলে আবার আসবে। হুম, ওটা সম্ভবত জেপিজিটা ওপেন করার কারণেই মনে হয়, মানে জেপিজি ছবিটার জন্য মনে হয়। উম, এই যে এখানে আপু যেটা মানে করলাম, হ্যাঁ, হুম, এই যে এই ডিজাইনটা, এত আনগ্রুপ করা লাগবে না তো। আপনি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবেন। আপনি ব্যাক করেন, একবারে ব্যাক না করেন। না, আমি আমি বলতেছি যে আপু এটা তো ডিজাইন করছি, হ্যাঁ, স্ট্রোক হ্যাঁ, দিয়ে তারপর এক্সপার্ট করলাম। হ্যাঁ, এখন এখানে এই যে মাঝখানে যে ডিস্টেন্সটা, এই যে এই ডিস্টেন্সটা ধরেন, এটা একটা, তারপরে আবার এইখানে একটা, হ্যাঁ, হুম, আপাতত সেম আছে। হুম। এইটা আমি অ্যালাইন টুল দিয়ে মানে অ্যালাইন দিয়ে কিভাবে করতে পারি যে মানে ডিস্টেন্সটা একদম সেম হবে, অ্যাকুরেট? অ্যালাইনমেন্ট থেকে করবেন, তিনটাকে একসাথে সিলেক্ট করে তারপর হচ্ছে যে কোনো একটাকে বেস করে আপনি ধরেন, অ্যালাইন করবেন। ঠিক আছে, তিনটাকে একসাথে ধরেন আপনি, আচ্ছা এটাকে করলাম, এটাকে বেস ধরে আমি করেন এখন প্রথমে যে কোনো উপরের একটা দিকে, বেস ধরে, হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যালাইন করেন। এটা না, এটা না, এটা হচ্ছে আপনার হবে আহ, হ্যাঁ এইটা, না না, হ্যাঁ এবার আমি, লাস্টের আগে, না লাস্টের আগেরটা।
মাস্টার কই? না এটা হ্যাঁ লাস্টের হ্যাঁ আগেরটা। হ্যাঁ হ্যাঁ এটা নিচে নিচে হরিজন্টাল নিচেরটা, এটা নিচেরটা। হ্যাঁ এটা হুম দিলাম, সবচেয়ে সেন্টারে আসলো। আচ্ছা বেসটা কি মিডলটা করব? বেস আপনি যদি মিডল চান তাহলে হ্যাঁ মিডল করবেন, উপরেরটা হবে। যে হলো না তো, এটা করলে ভার্টিক্যালি হ্যাঁ এরকম আসলো। বাট ডিসটেন্সটা চাচ্ছিলাম আমি আপু, এই যে আপনি এই এটাই তো মাঝখানে ডিস্টেন্সটা আপনি যদি সমান চান তাহলে হচ্ছে, আচ্ছা আপনি কোনোটাকে বেস করার দরকার নাই এখন, ঠিক আছে? এখন যদি আপনি বেস কোনোটা সিলেক্ট করেন তাহলে ওইটার মাঝখানে চলে যাবে। এখন জাস্ট তিনটাকে ধরে আপনি ওই যে নিচে মানে লাস্টের আগেরটাতে ক্লিক করেন। হ্যাঁ এটা এটা হুম এটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান ব্যাক করেন। হ্যাঁ ড্যাশবোর্ডের হয়েছে, ব্যাক ব্যাক করেন, ওখানে দেখেন আর্টবোর্ড আছে একটা অপশন, সিলেকশন আছে একটা অপশন। হ্যাঁ আপনি ব্যাক করেন না, কন্ট্রোল জেড দিলেই তো হয়। হ্যাঁ করছি। হ্যাঁ এই যে নিচে দেখেন একদম ওই যে ডান পাশে, হ্যাঁ এখানে দেখেন সিলেকশন দিতে হবে। এটা এটা যদি আর্টবোর্ড সিলেকশন থাকে তাহলে আর্টবোর্ডের কে সাপেক্ষে সে এটা অ্যালাইন করবে। ও আচ্ছা আপু আর যদি হয়ে গেছে, সিলেকশন ধন্যবাদ। থাকে তাহলে ওইটা হবে। আচ্ছা Thank you, আপু। আরেকটু আবার ওয়েট আচ্ছা দাঁড়ান আপু। আপনি এটা বের করেন আপু। হ্যাঁ হ্যাঁ আমি যদি এখন মানে নির্দিষ্ট একটা ডিসটেন্স যদি আমি ক্রিয়েট করতে চাই, এটা তো ওদের মতো করে ওরা হ্যাঁ ডিসটেন্সটা দিয়ে পারবেন। দিল। আমি এই যে যদি এখানে এখানে এই যে কি বলে, এই যে এখানে এটা দিলাম। দেখেন একটা হচ্ছে কি মানে কিওয়ার্ড লাগবে, অবজেক্ট লাগবে, কি অবজেক্ট? এখানে ধরেন 5 কেটে দিলাম, 5 পিক্সেল। কি আসলো, কই গেল? ওই যে এটা, এই যে এরকম। আচ্ছা আচ্ছা আপু ধন্যবাদ আপু, হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা ওকে, অফ করে দেন শেয়ার স্ক্রিনটা। আচ্ছা আপনাদের এইখানে হচ্ছে ওয়েব টেমপ্লেট, আমি নিজেই হচ্ছে ওয়েব মানে পিএইচডি টেমপ্লেট যেহেতু করি না, তা আপনাদেরকে বেসিক ধারণা আমি দিয়েছিলাম। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করেন, আমি বলে দিব। আর এখানে হচ্ছে ফেসবুক মেসেঞ্জার যেটা, এটা কি বুঝতে পারছেন কি বোঝাইছি? ফেসবুক বলতে হচ্ছে আপনার মানে পিএইচডি টেমপ্লেট যেটা আপনার ফেসবুকের যে, আমি ফেসবুকটা ওপেন করতে চাচ্ছি না এখন, ফেসবুকের যে ইয়াটা কি বলে উম, মানে আপনার হোম পেজ যেটা, ওইটা পুরাটা ডিজাইন করবেন। ওখানে যেরকম স্টেপ বাই স্টেপ আপনার মেনু বারে যা যা থাকে, যেমন মেসেজ থাকে, তারপর মানে নোটিফিকেশন থাকে, এই যে মেনু বার গুলা, এগুলা কিন্তু একটা গ্রুপের ভিতরে থাকবে, ঠিক আছে? তারপর বাম পাশে আচ্ছা যে আপনার একটা গ্রুপ থাকে, ওটা আলাদা একটা গ্রুপে থাকবে, যে লেফট মানে লেফট সাইডের লেফট এলিমেন্ট বা এরকম কিছু একটা, মানে ইজিলি যেন আপনার পিএইচডিটা ওপেন করার সাথে সাথে যেন টোটালি অর্গানাইজ থাকে। মেইনলি আপনার পিএইচডি টেমপ্লেট আপনি যখন করবেন তখন দেখা গেছে যে প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ মানে হেডার ফুটার, হেডারে মানে উপরে আপনার যেই অপশনটা থাকবে, যেহেতু আমাদের ফেসবুকে কিন্তু মানে আমাদের অন্যান্য ওয়েবসাইটের মতো ব্যানার নেই, তো সেহেতু আপনার ওই মেনুটাকেই বা আপনি দেখেন যে উপরে হেডারের মধ্যে কি কি থাকে, ওটার ভিতরে আপনার মেনু থাকবে আর কি কি আছে, ওটা হচ্ছে উপরে হেডার একটা গ্রুপ থাকবে, ওইটার ভিতরে মেনু প্লাস আদার্স যদি কোনো কিছু থাকে ওটা থাকবে। আর নিচে একদম নিচে সবার লাস্টে, যেমন এই যে এখানে যেমন দেখাচ্ছে পেজ 1 of 159 ওয়ার্ডস, এইগুলা এটা হচ্ছে ফুটার। হ্যাঁ এখানে আমরা ফুটারে অনেক সময় পেজের নাম্বার দেই এগুলা। এখন ফেসবুকে ওখানে দেখতে পারেন যে আপনার ফুটারে কি দেয়া আছে। তো হেডার এবং ফুটার দুইটা আলাদা, হেডারটা ফোল্ডারটা সবার উপরে রাখবেন, ফুটার সবার নিচে রাখবেন। তারপর হচ্ছে আপনার ডান পাশে বাম পাশে যে গ্রুপ ওয়াইজ যে ইগুলা থাকবে, প্রত্যেকটা গ্রুপের ভিতরে আপনার টেক্সট থাকলো, এলিমেন্ট থাকলো, যাই থাকবে ওইভাবে সুন্দর করে করবেন। আর হচ্ছে অ্যাপ ডিজাইন সেম আপনার মেসেঞ্জার, আপনার সবাই তো মনে হয় মেসেঞ্জার ইউজ করেন, তো সবাই সবার মানে অ্যাপ ডিজাইনের মধ্যে হচ্ছে যে যার মোবাইলে মানে যেমন দেখাচ্ছে এক্স্যাক্টলি সেটাই করবেন, ঠিক আছে? পারলে মকআপ সহ বানাবেন, যে এক একজন তো এক এক মডেল ইউজ করেন মোবাইলে, তাই না? একজনের সাথে আরেকজনের হয়তো বা ম্যাচ হবে না, সবাই সবার মোবাইলটা বানায় ফেলবেন, ঠিক আছে? মকআপ ফোন বানাবো, মোবাইল বানায় ফেলবেন আপনাদের মোবাইলের উপরে। আইফোন বানাবেন আইফোন। এই আইফোন তো আইফোন নাই। সহজ, আইফোন না, যে যার ফোন, যার মডেল। আপু আমি নকিয়া মোবাইল,
2700 ক্লাসিক ব্যবহার করি, এইটা কি বানানি লাগবে? অবশ্যই লাগবে, আপনি বানাই ফেলবেন। আচ্ছা, আমি বলছি যে আমার আইফোন নাই আপু। আপনার যদি আইফোন না থাকে, আপনার যদি নোকিয়া ক্লাসিক 2700 থাকে, আপনার যদি বাটন ফোন থাকে, আপনার বাসার যার স্মার্টফোন আছে তার স্মার্টফোন নিয়ে আপনি মকআপ বানাবেন, ঠিক আছে? আপনার যদি ও আপু, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে স্মার্টফোনের ভিতর ওই অ্যাপ আইকনটা আমি বসাবো, মকআপ সেট করবো, তাই না? হ্যাঁ, আমি তো বলতেছি সেটা যে আপনার মোবাইলের মকআপ আপনি বানাবেন। আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন ওই মোবাইলটাকে আপনি আগে মকআপ বানাবেন, তারপর হচ্ছে এই মেসেঞ্জারটা ডিজাইন করবেন, তারপর ওই মকআপে আপনার এই মেসেঞ্জারের ডিজাইনটা প্লেস করবেন, তারপর দেখবো দেখতে কেমন দেখে, আপনি প্রতিদিন কিভাবে ইউজ করেন, ঠিক আছে? আপু, একটা একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে টেমপ্লেট বলতে আসলে কি বুঝি, এটা একটু বোঝায় বলেন। টেমপ্লেট বলতে হচ্ছে রেডিমেড যেটা থাকে, মানে মানে জিনিসটা হচ্ছে যে আমরা পিএইচডি টেমপ্লেট বানাই কি, মানে আমরা যে একটা ওয়েবের পিএইচডি টেমপ্লেট বানাই, পিএইচডি টেমপ্লেটটা মানে কিন্তু এটা কমপ্লিট রেডি একটা জিনিস, সেই জিনিসটা ওয়েব ডেভেলপাররা ডেভেলপ করে, ঠিক আছে, কোডিং করে। কিন্তু এইটা যদি তার কাছে রেডি না থাকে তখন তার কি করতে হবে, তার হচ্ছে হয়তোবা তার হাতে স্কেচ করতে হবে, সে একটা চিন্তা করে তার মতো করে সে কোডিং করবে, বারবার ভুল করবে, কোডিং করে হয়তোবা দেখা যাচ্ছে এই টেক্সটটা বেশি বড় হয়ে গেছে, ওই ছবিটা বেশি বড় হয়ে গেছে, আইকন বেশি ছোট হয়ে গেছে, মানে অনেক রকম প্রবলেম তার, বারবার হচ্ছে এটা এডিট করতে হবে, কালার ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, এত কষ্ট করে বানাবে, পরে দেখা যাবে কিছুই ঠিক নাই, তাই না? তো টেমপ্লেট আমরা যখন মানে ওয়েব টেমপ্লেট যেটা তৈরি করি সেটা হচ্ছে ওয়েব ডিজাইনারদের জন্য বা ওয়েব ডেভেলপার, মানে ডিজাইনারদের জন্য, মেনলি ওয়েব ডিজাইনাররা এটাকে হচ্ছে আপনার ওয়েবে কনভার্ট করে, কোডিং করে। তো টেমপ্লেট মানে হচ্ছে রেডি একটা জিনিস, সেটা ওয়েব সাইটের জন্য ওয়েব পিএইচডি টেমপ্লেট যেটা আমরা বলি ওয়েব টেমপ্লেটও হতে পারে, আবার অ্যাপের জন্য অ্যাপ ডিজাইন যেটা, ওটাও আমরা অ্যাপের একরকম টেমপ্লেটই বানাই। ধরেন এটা তো শুধুমাত্র পিএইচডির জন্য না, ধরেন আমরা মানে ভিডিও এডিটিং যেগুলা, ভিডিও এডিটিং এর আফটার এফেক্টের কাজ করতে গেলে দেখা যায় কি যে আফটার এফেক্টে এমন একটা সুন্দর একটা জিনিস, মানে বিভিন্ন আফটার এফেক্ট মানেই তো হচ্ছে এফেক্টের কাজ, তো বিভিন্ন রকম এফেক্ট দিয়ে একটা কমপ্লিট একটা ইন্ট্রো বা কমপ্লিট একটা ভিডিও কেউ একজন তৈরি করে রেখেছে, সেখানে আপনি জাস্ট আপনার লোগোটা পুট করে দিবেন, প্লেস করে দিবেন মকআপের মতো, আপনি জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিবেন, ওখানে যা যা এফেক্ট ছিল সেম এফেক্ট আপনার লোগোতে চলে আসবে, মানে ওটা হচ্ছে একটা টেমপ্লেট, মানে ওখানে আপনি কিছু রেডি করতেছেন না, ওটা রেডি একটা জিনিস, জাস্ট আপনি এডিট করতেছেন, আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন, এটাই, ঠিক আছে? এখন আপনি যদি মেসেঞ্জারের একটা টেমপ্লেট বানান, মানে ফেসবুকের একটা টেমপ্লেট বানাই, এখানে ফেসবুকের যে ইন্টারফেস সেম ইন্টারফেসকে আমি বেস করে হয়তোবা এইটাকেই আমি টুইটার বানায় ফেলতে পারবো, কি করব তাহলে, কালার চেঞ্জ করব, টেক্সট চেঞ্জ করব, আমার টুইটার হয়ে যাবে, তাই না? এরকম আর কি জিনিসটা। মানে আপু হোম পেজটা, হুম। হোম পেজ, ভিতরের পেজ, সবকিছুই। আপাতত মানে আপনারা প্রতিটা হোম ডিজাইন। পেজটাই করেন, হোম পেজ করতেই তো খবর হয়ে যাবে, আপাতত হোম পেজটাই করেন। আর নর্মালি আপনার পুরাটা যখন করতে মানে একদম ফুল কমপ্লিট একটা পিএইচডি করতে গেলে তো অবশ্যই হোম পেজ এবং হোম পেজের যে বাটন গুলা থাকে ওই বাটন রিলেটেড, এর পরে মানে ওই হোম পেজ থেকে কোথায় কোথায় সে যেতে পারে, যদি সেটা ওয়ান পেজ হয়, ওয়েব মানে টেমপ্লেট গুলো আবার আহ, একটা হয় হচ্ছে একদম ওয়ান পেজ, মানে আপনার একটা পেজেই সবগুলা থেকে যায়, তো আদার্স অন্য কোনো পেজে যেতে হয় না, ঠিক আছে? আর যদি আপনার ওয়ান পেজ না হয় তখন দেখা যায় যে আমি যখন হোমে ক্লিক করব তখন আমার মেইন পেজে থাকলো, হোম থেকে অ্যাবাউট আসে গেলে আলাদা আরেকটা পেজ ওপেন হয়ে যায়, তখন কিন্তু ওই ওই আলাদা পেজটাকেও আপনার ডিজাইন করতে হবে। আবার আপনার মেসেজের একটা অপশন থাকলো, হেল্পের একটা অপশন থাকলো, তারপর বিভিন্ন প্রোডাক্টের আলাদা আলাদা যদি বাটন থাকে, দেখা যায় যে এক একটা বাটন এক একটা পেজে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার সবগুলাই আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে কি না বলেন? কোনো কোশ্চেন নাই? না, অনেক ভালো স্টুডেন্ট সবাই।
আচ্ছা দেখেন, আমরা আমরা আজকে কি করব? আমরা আজকে টি শার্ট নিয়ে ক্লাস করব। আপু গতদিন বলছিলেন একটি মজার বিষয় শিখাবেন। ও হ্যাঁ হ্যাঁ, এই তো জনি ভাই হাজির। আরে ও আচ্ছা, মজার বিষয় শিখাবো না, কিন্তু জি আপু। মজার বিষয়টা তো আমার ইনস্টল করতে হবে। একটা ছোট্ট একটা সফটওয়্যার আছে, ওটা কি? আচ্ছা তাহলে নেক্সট ক্লাসে, কারণ ওটা ইনস্টল করতে হবে, সময় লাগবে। ছোট্ট একটা ওকে। জনি ভাইয়া সফটওয়্যার বলে আছে, ওটা দেখেন। আপনাদেরকে দিয়ে দিব, মানে ফটোশপের প্লাগইন এর মতো জিনিসটা। ফটোশপে অনেক সুন্দর কাজ করে ফেলতে পারবেন ওটা দিয়ে। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমাকে একটু ফেসবুকে নক দিয়েন তো। আচ্ছা আতিক ভাই এই দায়িত্ব নিয়ে নেন। আচ্ছা, যাই হোক, মিয়া আচ্ছা শোনেন, টি শার্ট ডিজাইনের আপনি ক্ষেত্রে আসেন না আসলে, দল। শোনেন, সাইলেন্ট। জি আপু বলেন। টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আসলে উম, জিনিসটা হচ্ছে যে আপনি কিসের জন্য টি শার্টটা ডিজাইন করতেছেন। ঠিক আছে, আপনার একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে। তো ডিজাইন মানে এই ক্ষেত্রে এটাকে বলে হচ্ছে নিশ। ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছে বা টি শার্ট নিয়ে যারা বিজনেস করে তাদেরকে এটা বলে হচ্ছে নিশ, মানে একটা সাবজেক্ট। আমি কিসের উপর টি শার্টটা ডিজাইন করব। আপনি যখন, স্প্রিং নামে তো একটা সাইট আছে আপু। হ্যাঁ হ্যাঁ, স্প্রিং টি স্প্রিং নামে স্প্রিং, একটা সাইট আছে না, শুধুমাত্র টি শার্ট। শুধু টি স্প্রিং না টি স্প্রিং স্প্রিং? না, টি স্প্রিং ছাড়াও আরো অনেক সাইট আছে। সেটা কিন্তু টি স্প্রিংটা মোটামুটি সবচেয়ে ভালো পজিশনে আছে, যে ওভার, মানে টি স্প্রিংটা হচ্ছে সবচেয়ে ইজি। টি স্প্রিং ছাড়াও আরো অনেক ভালো ভালো সাইট আছে টি শার্ট সেলিং এর জন্য, কিন্তু টি স্প্রিংটা কি যে আপনার ইজিলি আপনি ওখানে ডিজাইন আপলোড করতে পারবেন, প্লাস হচ্ছে তাদের সিস্টেম গুলো অনেক ইজি অন্যগুলার চেয়ে, প্লাস আপনি পেমেন্ট পেয়ে যাবেন সাথে সাথে। ধরেন আপনি একটা টি শার্ট ডিজাইন করে, ওখানের সিস্টেমটা কিন্তু এমন না যে আপনি টি শার্ট ওখানে সেল করবেন, আপনি কিন্তু জাস্ট ডিজাইন সেল করবেন। ঠিক আছে, ডিজাইন। আপনি যদি জি। একটা টি শার্ট ডিজাইন করেন, ডিজাইন করে আপনি টি স্প্রিং এ আপলোড করলেন, ওখানে ওই ডিজাইনটাকে আপনার ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, ওটাকে মার্কেটিং করতে হবে ওখানে। আপনি যখন সেল পাবেন, ধরেন আপনি নিজেই সেট করে দিবেন প্রাইস, যে টি শার্টের প্রাইসটা কত হবে, আপনি কত মানে লাভ করবেন ওখানে। আপনি যখন টি শার্টটা আপলোড করে দিবেন, তখন ওই টি শার্টে কয়টা কালার আছে এগুলা বিভিন্ন কিছু তারা বেস করে সাথে সাথে ওরা একটা মানে দাম দেখিয়ে দেয়, যে তুমি যদি এত দাম দাও, তুমি যদি মানে $22 দাও, তাহলে হয়তোবা আপনি মানে $5 থেকে $8 হয়তোবা আপনি ই করবেন, মানে আপনি পাবেন। তারপর হচ্ছে ওদের কস্টিং এ চলে যাবে $15, এরকম করে ওরা বলে দিবে যে ওদের এই এই আপনি যে ডিজাইনটা করেছেন। আর ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি কালার অনেক বেশি হয়, অবশ্যই ডিজাইন কস্টিং অনেক বেশি হয়। তা কালার যদি কম হয়, 2টা বা 3টা হয়, তাহলে আপনার কস্টিং কম হয়। ওটার উপর বেস করে কিন্তু আপনার ওরা একটা কস্টিং বলে দেয় আপনাকে, যে তুমি যে টি শার্টটা আপলোড করেছো এটার কস্টিং প্রাইস পড়বে হচ্ছে এত, আর তুমি পাবা হচ্ছে এত। তা আপনার যদি মনে হয় যে না, আপনার এই $5 আপনি লাভ করবেন না, আপনি আরো বেশি লাভ করবেন, $10, তাহলে আপনি ওইটাকে প্রাইসটা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এরকম আর কি। তো যখন আপনার সেল হয়ে যায়, তখন দেখা যায় যে আপনার 2টা টি শার্ট সেল হলো, আপনি 10 10 $20 আপনি পেয়েছেন। ওটা আপনি সাথে সাথেই মানে আপনাকে টি স্প্রিং দিয়ে দেয়। অন্যগুলাতে দেখা যায়, অন্যান্য সাইটে দেখা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহ, মানে 15 দিন 1 মাস এরকম টাইম লেগে যায় পেমেন্ট পেতে হতে, কিন্তু টি স্প্রিংটা সাথে সাথে পেয়ে যায়। এই জন্য টি স্প্রিংটা মানুষ প্রেফার করে বেশি, এবং এটার অন্যান্য সিস্টেম গুলাও অনেক মানে ইজি। এজন্য মার্কেটিং স্ট্র্যাটেজিটাও অনেক ইজি, এই জন্য মানুষ টি স্প্রিংটা বেশি মানে টি স্প্রিং এর এত বেশি কদর। আর হচ্ছে আপনি অ্যামাজনেও সেল করতে পারেন সেম ভাবে। টি স্প্রিং এ যেরকম আপনি ডিজাইন সেল করেন, সেম ভাবে অ্যামাজনেও আপনার ডিজাইন সেল করতে পারবেন। ইনফ্যাক্ট অ্যামাজনে আপনি টি শার্ট সহ সেল করতে পারবেন। মানে অ্যামাজনের সিস্টেমটা হচ্ছে যে আপনি ওখানে ডিজাইন সেল করতেছেন, আবার অ্যামাজনে সম্ভবত আপনি একটা ডিজাইন আপলোড করলেন, ওটা যদি 3 মাসের মধ্যে একটাও সেল না হয়, তাহলে তারা ওয়েবসাইট থেকে delete করে দেয়। ঠিক আছে, এরকম একটা সিস্টেম আছে সম্ভবত। তো আবার আপনি মানে কি আপু, হ্যাঁ,
গ্রাফিক রিভারের মতো নাকি এই যে টি স্ক্রিন যেটা বললো? এটা হচ্ছে আমি অ্যামাজনের কথা বলতেছি এখন, ঠিক আছে? না না, আগেরটা? আগেরটা হচ্ছে টি TSP স্ক্রিনের কথা বলেছি। হ্যাঁ, ওটা কি গ্রাফিক রিভারের মতো? ওইটা গ্রাফিক রিভারে তো আপনার সব রকম এলিমেন্ট আছে, বাট টি স্ক্রিন এ আপনি হচ্ছে জাস্ট গ্রাফিক রিভারের মতো। আসলে এক একটা সাইট এক এক রকম। টি স্প্রিংটা মূলত প্রোডাক্টের জন্য। আগে শুধুমাত্র টি শার্ট ছিল, এখন টি শার্টের পাশাপাশি আপনি একই সাথে দেখা যাচ্ছে আপনি মগের উপর দিয়ে দিলেন, ওখানে মক আপ করাই আছে, আপনি জাস্ট আপনার ডিজাইনটা আপলোড করবেন। ওখানে ক্যাম্পেইন করা যায়, যে আপনি বিভিন্ন রকম অফার করলেন, যে 7 দিনের একটা ক্যাম্পেইন হলো, 7 দিনের মধ্যে কেউ যদি কেনে তাহলে আপনি 10% ডিসকাউন্ট দিচ্ছেন বা $5 ডিসকাউন্ট দিচ্ছেন। ওটা আবার আপনার মানে অ্যামাউন্ট আপনার লাভ থেকে কাটবে আর কি। তো এরকম আপনি ক্যাম্পেইন করেও অনেক মানে সেল করতে পারেন। তো টি স্প্রিং আর হচ্ছে অ্যামাজনে সেল করার ওটাকে বলা হচ্ছে মার্চ বাই অ্যামাজন। তো ওইখানে আপনি এরকম ডিজাইনও সেল করতে পারেন, আবার আপনার যদি টি শার্ট ম্যানুফ্যাকচারিং কোনো মানে কিছু আপনার থাকে, ঠিক আছে, কি বলে ওটাকে, গার্মেন্টস টাইপ ছোট এরকম যদি বাইং হাউস টাইপ কিছু থাকে, তাহলে আপনি নিজেও এখান থেকে টি শার্টে ডিজাইন প্রিন্ট করে অ্যামাজনে কিন্তু সেল করতে পারেন। কিন্তু সেটার ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে যে আপনার অনেক বেশি ইনভেস্টমেন্ট লাগবে। আপনার ওখানে একটা অ্যামাউন্ট পর্যন্ত পাঠাতে হয়, ওটা শেষ হওয়ার আগে মানে আপনার অনেক মানে থাকতে হবে, স্টক থাকতে হবে, না হলে ওরা ওভাবে নিবে না। যাই হোক, তো আমার যারা ডিজাইনার তাদের জন্য তো আর আমার ম্যানুফ্যাকচারিং এর দরকার নেই, শুধুমাত্র ডিজাইনই তারা সেল করতে পারে চাইলে। ডিজাইন আপলোড করবেন, মার্কেটিং করবেন, সেল করবেন, টাকা নিয়ে নেবেন। আর এমনও আপনার টি শার্টের ক্ষেত্রে আসলে ডিজাইন তো আপনারা এখান থেকে করতেই পারতেছেন। এখন আপনি ডিজাইনের জন্য বিভিন্ন এলিমেন্ট, দেখা গেছে যে কিছু কিছু ডিজাইন আপনি নিজে করতে গেলে সময় অনেক বেশি লাগবে, আর আপনি হয়তোবা পারফেক্টলি হয়তোবা অত সুন্দর করে করতেও পারবেন না। এখানে আপনার একটা ওয়েবসাইট আছে, আমি বলে দিই। ফ্ল্যাট, দেখেন ফ্ল্যাট আইকন একটা ওয়েবসাইট আছে। এখান থেকে কিন্তু আপনি সব রকম বুঝে আপনারা এই যে ভিজিটিং কার্ড করতেছেন বা ভিজিটিং কার্ড বলেন, আর আপনি লোগো বলেন, বা লোগোতে তো অবশ্যই আপনার মডিফাই করতে হবে, এটা তো আর আইকন দিয়ে হবে না। কিন্তু এইখানে এই যে ফ্ল্যাট আইকন, এটা কিন্তু একদম এখানে ফ্রিও আছে প্রিমিয়ামও আছে, কিন্তু ফ্রি অনেক রিসোর্স আছে, আমার প্রিমিয়ামে যাওয়ারই দরকার পড়বে না। আপনারা যখন এই যে ভিজিটিং কার্ড ডিজাইন করেন, আপনাদের বিভিন্ন রকম আইকন দরকার, যেমন ওয়েব আইকন হতে পারে, ফোন বা কি বলে কন্টাক্ট, জাস্ট লিখবেন এখান থেকে কন্টাক্ট লিখে আপনি যদি সার্চ দেন, দেখেন আপনার কন্টাক্টের কত রকম মানে আইকন আছে এখানে দিয়ে দিবে। আপনি আপনি কিন্তু এক এক জায়গায় এক এক রকম, আপনি কন্টাক্ট কি রকম আইকন চাচ্ছেন এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আবার বিভিন্ন রকম ফরম্যাটও আছে। দেখেন আমি যদি এটাতে যাই, কন্টাক্ট ইনফরমেশনে, এখানে দেখেন পিএনজি আপনি ডাউনলোড করতে পারবেন, এসভিজি ডাউনলোড করতে পারবেন, ইপিএস ডাউনলোড করতে পারবেন, আপু এসভিজি টা কোথায় কাজ দেয়? এসভিজি এসভিজিটা আপনি ফটোশপেও ওপেন করতে পারবেন, মানে ফটোশপেও মানে এসভিজি এটা লাইক একটা মানে মানে ভেক্টর ফরম্যাট আর কি, ঠিক আছে? তো এটা আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আপনি ওপেন করতে পারবেন, ফটোশপে ওপেন করতে পারবেন, ঠিক আছে? আর পিএইচডি তো ফটোশপের জন্য লেয়ার করা থাকবে, লেয়ারে হয়তো বা আপনার শেপ হিসেবেও থাকতে পারে, আদারওয়াইজ পিএনজি হিসেবেও থাকতে পারে। যেগুলা আপনার শেপ হিসেবে পসিবল, ম্যাক্সিমাম গুলা শেপ হিসেবেই থাকে পিএইচডির জন্য। আর ইপিএস তো ভেক্টর, আর পিএনজি তো পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে। তো যেটার জন্য আপনাদের যেমন দরকার ওরকম যে কোনো আইকন জাস্ট লিখে সার্চ করবেন, এখানে অনেক সুন্দর সুন্দর আইকন পাবেন, ঠিক আছে? যেমন আপনি টি আপু শার্ট, হ্যাঁ এই যে ধরেন এখান থেকে একটা মানে ফ্রি আইকন আমি নিলাম বিজনেস কার্ডের জন্য, সেটা ধরেন গ্রাফিক রিভারের জন্য তৈরি করলাম, সেখানে কি আবার ওই আইকনটা আবার মডিফাই করতে হবে? না, এখান থেকে যেহেতু এটা ফ্রি আপনাকে রিসোর্স দিয়েছে, তো এখান থেকে আপনার আর মডিফাই করতে হবে না, ঠিক আছে? মডিফাই না করলেও হবে, কারণ এটা তো ফ্রি রিসোর্স, ঠিক আছে? আর হচ্ছে আপনার যদি এমন হয় আপনি কিন্তু ফ্রি রিসোর্স আবার সেল করতে পারবেন না,
ঠিক আছে, এটা কিন্তু একটা কন্ডিশন। যেমন এই না, আইকনটা, মানে যেমন কন্টাক্ট লিখে আপনি এখান থেকে 10টা আইকন ডাউনলোড করে আপনি গ্রাফিক রিভারে আপলোড করে দিলেন, 10টা আইকন কিনো $2 দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু আপনি ফ্রি ডাউনলোড করে ওখানে আপনি সেল করার জন্য যদি আপলোড করেন তাহলে কিন্তু হবে না। কিন্তু আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতেছেন, ওখানে সাপোর্ট হিসাবে আপনি আইকন গুলা নিচ্ছেন, সেটা কোনো প্রবলেম না। বাট এখান থেকে আপনি আইকন ডাউনলোড করে আইকন গুলাই আপনি আবার যদি আরেক জায়গায় সেল করতে চান তাহলে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি ধরেন আমি যদি টি শার্ট ডিজাইন করতে যাই, একটা হচ্ছে এখানে আপনার ফ্ল্যাট আইকন তো আছেই, আবার হচ্ছে আপনার ফ্রি পিকের নাম তো শুনেছেন, ফ্রি পিকেও এরকম আহ, অনেকই আছে। ফ্রি পিক আছে আপনার, আম, আপনি দেখেন যে ফ্রি ভেক্টর লিখে আমি যদি সার্চ দেই তাহলেই দেখবেন আপনি গুগলে অনেকগুলা পেয়ে যাচ্ছেন। যেমন এই যে দেখেন ফ্রি পিক আমার প্রথমেই চলে আসছে। ফ্রি পিক ফ্রি পিকে আপনার প্রিমিয়াম ফ্রি সবই আছে, বাট ফ্রি যে রিসোর্স আছে আপনার প্রিমিয়ামে মানে না গেলেও আপনার চলবে। যেমন ফ্রি পিক আছে, ফ্রি ভেক্টর আছে, অল ফ্রি ডাউনলোড .com আছে, ভেক্টর স্টকে ফ্রি ই কম, তারপরেও আছে, একেবারে নাই। এই যে তারপর হচ্ছে কি ভেকটিজি, যেটা এটাতেও আছে। পিকজিডেনে অনেক সুন্দর সুন্দর মকআপ পাবেন, ক্যারেক্টার পাবেন, অনেক কিছু পাবেন। এই যে এখানে প্রথমে যে সাইট গুলো আছে দেখেন, আমি যদি পিকজিডেনটা ওপেন করলাম আর এটা ওপেন করলাম আর হচ্ছে অল ফ্রি ডাউনলোড, এইখানে এই প্রত্যেকটা ওয়েবসাইটে যে পরিমাণ ফ্রি রিসোর্স আছে, আমি এটা কেটে দিলাম, মানে এটা। আর আপনার এই যে এগুলা কিন্তু সবই এই যে দেখেন ফ্রি। আপনি যখন হলোইন নিয়ে কোনো কিছু কাজ করবেন তখন কিন্তু এখান থেকে অলরেডি ফ্রি। এই যে দেখেন কার্টুনের এটাও কিন্তু ফ্রি। এটা যদি আপনি বানাতে যান তাহলে আপনার কি অবস্থা হবে। আর দেখেন এটা কিন্তু তারা ফ্রি দিয়ে দিয়েছে, এটা এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার যদি কোনো ব্যানার ডিজাইন করতে যান ব্যানারে আপনি এটা বসাতে পারেন, কোনো পোস্টার ডিজাইন করতে যাচ্ছেন পোস্টারে আপনি এটা দিয়ে আপু দিতে। তখন কি কপিরাইটে এটা পড়বে না? দেখুন, আপনি ব্যানার তো মানে কোথাও সেল copyright- করতেছেন না, আপনি কি ব্যানার কোথাও সেল করবেন? আপনি আপনার ক্লায়েন্টের জন্য বানাবেন, ঠিক আছে, বা আপনি ফেসবুকে দেওয়ার জন্য বানাবেন, ওখানে কে কপিরাইট দিবে, তাই না? বা 99 এর জন্য কিন্তু 99 ডিজাইনের। একটা হচ্ছে যে আপনি 99-এর জন্য যদি ধরেন যে 99-এ আপনার যদি মানে প্রজেক্টটার বাজেট হয় এমন যে $200, তাহলে $200 মধ্যে যদি আপনি এইটা দিয়ে আপনি কাজ শেষ করে দেন আর হাবিজাবি টেক্সট টুক্সট দিলেন, তাহলে তো এটা মানে লিগ্যাল হলো না, তাই না? আর এখন এমন যদি হয় যে আপনি freelancer.com-এ গেছেন, আপনার $5 বা $10 একটা কন্টেস্ট, ওখানে আপনার একটা পোস্টার ডিজাইন করতে হবে, ওখানে আপনি বা $5 একটা সরি $5 একটা কন্টেস্ট, ওখানে আপনি এটা দিলেন, আপনি আরো কিছু কাজ করলেন, তখন আপনি দিতে পারেন। $5 জন্য তো আপনি এত কাজ করবেন না, এটা তো সম্ভব না, তাই না? তো এটা হচ্ছে আপনার বুঝে করতে হবে, এমন না। এখন যেটা হচ্ছে আপনার 99 না, তো গ্রাফিক রিভার কিন্তু দেখা যাবে যে সে এটা একসেপ্টই করবে না সে। কারণ এইটা যে আপনি এগুলা কিন্তু আবার গুগলে ইজিলি খুঁজে বের করা যায়, ঠিক আছে। আপনি আপনি যখন সার্চ দিবেন তখন ছবিগুলা পাওয়া যাবে। এখন যদি দেখে যে এই ছবিটা আপনি কোথাও থেকে কপি করে ইউজ করেছেন তাহলে তো এটা সে অ্যাপ্রুভই করবে না। দেখেন এই ছবিটাকে আমি যে কপি করলাম, আপু আপনার ভয়েস চেঞ্জ হয়ে গেল যে। বুঝতেছি না, যাই হোক, এই যে দেখেন আমি ছবিটা এখানে কপি করে এখানে পেস্ট করেছি, তাই না? আমি যদি এটা ডাউনলোডও করতাম, আপনি দেখেন রাইট ক্লিক করে এটা এই যে দেখেন সার্চ ইমেজ গুগল ফর ইমেজ, আমি যদি এখানে গুগলে সার্চ দিই, ছবিটাতে আমি মানে ছবিটা থেকে আমি গুগলে সার্চ করলাম, এই যে দেখেন আমার ছবি চলে আসছে, কিন্তু এই যে দেখেন এটাও চলে আসছে। এই যে অল সাইজে যদি যাই, আমার অল সাইজে গেলে এই যে দেখেন কত কত ছবি, এখানে কত সাইজের ছবি, 640 ছবি, অনেক কিছু। তো এটা তো ইজিলি আপনি খুঁজে মানে সে খুঁজে বের করে ফেলতে পারবে। এখন কেউ যদি সার্চ দিয়ে দেখে যে এটা আমি গুগলে অহরহ ফ্রি রিসোর্স, সেটা আপনি বিক্রি করতে যাচ্ছেন, তাহলে তো সমস্যা, তাই না? আপু এটা যদি এমন, হ্যাঁ কোন ইমেজে যে কপিরাইট স্ট্রাইক করা আছে, হ্যাঁ, তো সেটা বুঝবো কিভাবে?
ওটা বুঝবেন কিভাবে? এক হচ্ছে আপনি যেই ছবিটা যেখান থেকে ডাউনলোড করবেন ওখানেই মেইন লিংকটা দেওয়া থাকে। আর হচ্ছে আপনার সফটওয়্যার আছে কিছু ইউএসপিটো, আচ্ছা লিখে সার্চ দেন, ঠিক মনে নাই, মানে বিভিন্ন রকম সফটওয়্যার আছে কপিরাইট গুলা চেক করার জন্য যে আপনার এটা কি কপিরাইট আছে কিনা। ঠিক আছে। এই যে ট্রেডমার্ক চেক লিখলে কিছু আসে? এই যে ট্রেডমার্ক ইন্ডিকেটর, এই যে ফর এফেক্টিভ, সরি ট্রেডমার্ক ইন্ডিকেটর না, কি বলে এটাকে, ভুলে গেছি তো। কপিরাইট আছে কিনা না, হুম হাউ টু চেক কপিরাইট লিখে গুগলে সার্চ দেন। এর বিভিন্ন সফটওয়্যার আছে, ঠিক আছে, এগুলো কপিরাইট চেক করার জন্য। এগুলো বিভিন্ন প্লাগইন আছে, এই প্লাগইন দিয়ে কাজ করা যায়। সার্চ কপিরাইট, আচ্ছা এটা যে অডিওর জন্য কোনটা? আসছে, হাউ টু চেক কপিরাইট ইমেজ যদি লেখেন কি আসে? তো প্লাগইন চেকার নামে একটা আছে, এটা তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লাগে। টেল ইফ কপিরাইট, এই যে এখানে গুগলে গেলেও পাবেন, এই যে কপিরাইট ইমেজ কিভাবে বের করতেছে, এই যে দেখেন হাউ টু চেক কপিরাইট বিভিন্ন ব্লগ পড়বেন আতিক ভাই এবং আমানুল্লাহ ভাই, বিভিন্ন রকম ব্লগ যাই হোক পড়বেন, তাহলে অনেক আপনাদের জিনিস যেটাই পোস্ট পাবেন। দরকার পড়ে জাস্ট লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। বিভিন্ন সফটওয়্যার আছে, প্লাগইনস আছে এগুলোর জন্য, আপনার চেক করার জন্য। ঠিক আছে। আচ্ছা তারপরে ধরেন যে এখন এই যে ওয়েবসাইট গুলা, এই যে দেখেন আপনি পিক্সিডেনে টোটালি এই যে এরকম এত সুন্দর সুন্দর জিনিস, এই যে দেখেন এই যে ভেক্টর অ্যাভাটার যেগুলো আছে এগুলা কিন্তু সবগুলা ফ্রি। আপনি যখন কাজ করতে যাবেন এগুলা ইউজ করতে পারবেন, আপনার কাজের লুকই চেঞ্জ হয়ে যাবে। বাট এটা যদি আপনি ক্রিয়েট করতে যান আপনার কত পরিমাণ সময় লাগবে। এই যে এগুলা সব ফ্রি, ডাউনলোড করতে পারবেন। এই যে পিক্সিডেনে অনেক সুন্দর সুন্দর এই যে যেমন দেখেন ভেক্টর আছে, ইলাস্ট্রেশন আছে, তারপর আপনার মকআপও আছে। কিন্তু এই যে প্রিন্টের জন্য বিজনেস কার্ড, ফ্লায়ার, প্রিন্টের এগুলাও আছে। ওয়েবসাইটের জন্য এই যে ওয়েব টেমপ্লেটও আছে, আইকন, অনেক কিছু আছে। এই যে মকআপ আছে, মকআপে যদি যাই দেখবেন অনেক সুন্দর সুন্দর মকআপ আছে পিক্সিডেনে ফ্রি। রেকর্ড অন করে রাখছেন? এটা কি রেকর্ডে যাচ্ছে? কে জানে বাবা, ভাই হ্যাঁ রেকর্ড তো অন করা। রেকর্ড অন করাই আছে। আচ্ছা, নামগুলো মনে রাখতে হবে না, এতগুলো নাম। প্রথম দিকে আজেরা কথাবার্তা চলে আসে এই জন্য। আচ্ছা এই যে দেখেন এই যে প্যাকেজিং মকআপ আছে, বিভিন্ন সুন্দর সুন্দর প্যাকেজিং, মানে প্যাকেজিং ডিজাইন গুলো করে এখানে যে মকআপ, এই যে ওয়েব পিএইচডি, এখানে অনেক সুন্দর সুন্দর এই যে টেক্সট এফেক্ট আছে। দেখেন আমরা যে টেক্সট এফেক্ট করলাম ফটোশপে, ইলাস্ট্রেটরে, এই যে এগুলা ইলাস্ট্রেটরের জন্য, ফটোশপের জন্য আছে, একটা ইলাস্ট্রেটরের জন্য আছে। প্রশ্ন ছিল, বলেন। আমরা তো পকেট প্যাকেজিং যে অপশনটা রয়েছে, বলতে আমরা যেমন যে কোনো প্যাকেট, যেমন ডানো দুধ বা এরকম কোনো প্যাকেট প্যাকেজিং করি, এটা বেশিরভাগ তো ইলাস্ট্রেটর দিয়ে করি, এটা কি ফটোশপ দিয়ে করা যায় না? প্যাকেট প্যাকেজিং, শোনেন, কাজটা প্যাকেজিং ডিজাইনটা মানে অবশ্যই আপনি ফটোশপেও করতে পারবেন, ইলাস্ট্রেটরেও করতে পারবেন, কিন্তু প্যাকেজিংটা তো অবশ্যই প্রিন্ট হবে, তাই না? আপনি যখনই কোনো জি প্রিন্ট হবে এমন কোনো কিছু ডিজাইন করবেন অবশ্যই সেটা ইলাস্ট্রেটরে করতে হয়। হ্যাঁ, তাহলে আপনার প্রিন্ট ইয়াটা ভালো আসে। বাট আপনার তো অনেক ছবি ইউজ করতে হতে পারে, সেটা আপনি ফটোশপে প্রসেসিং করে পরে ইলাস্ট্রেটরে নিয়ে যান। আর যদি এমন হয় যে না আপনি ইলাস্ট্রেটরে ভালো হবে না, আপনার এটা ফটোশপেই করতে হবে, ফটোশপেই করেন, কোনো সমস্যা নেই। আপনার প্রিন্ট রেজুলেশন 300 দিয়ে করবেন। আচ্ছা এখানে অনেক কিছু, অনেক রিসোর্স পাবেন পিক্সিডেনে। তারপর পিক্সিডেন এটা কেটে দিলাম। এখানে আপনার ফ্রি পিক তো আছেই, ফ্ল্যাট আইকনের জন্য আপনি ফ্ল্যাট আইকন ইউজ করবেন। ফ্রিজি, এখন ধরেন যে আমরা একটা টি শার্ট ডিজাইন করবো, হ্যাঁ, জি আমরা টি শার্ট ডিজাইন করতে যাই, মনে হয় একটা করতেছিলাম আমি। দেখেন এখানে
এই যে এখানে দেখেন এইটাকে বেস করে আমি যদি টি শার্টটা ডিজাইন করতে চাই, যে ধরেন এইটা হচ্ছে আমার একটা, মানে আপনার এরকম, মানে আপনাকে তো আপনার ক্লায়েন্ট লিংক দিয়ে দিবে যে আমি এই মানে এই কোডটা দিয়ে আমি একটা ডিজাইন চাচ্ছি। কারণ এখানে যে কোডটা আছে, অ্যাজ এ স্করপিও গার্ল আই হ্যাভ বিন ফাইটিং সিন্স আই ওয়াজ এ চাইল্ড, আই এম নট এ সার্ভাইভার, আই এম এ ওয়ারিয়র। ঠিক আছে, সে হচ্ছে যোদ্ধা, সে মানে সার্ভাইভার না। আচ্ছা যাই হোক, তো এইটাকে মানে আমার মানে কোডটা থাকবে সেম, বাট আমি ডিজাইনটা এটাকে ফলো করব না, আমি আমার মতো করে ডিজাইন করব। তখন আমি কি করতে পারি, এই যে এখানে যেমন ওয়ারিয়র আছে, এখানে সে একটা ডিজাইন দিয়েছে, তো আমি এখানে মানে আইকনও দিতে পারি, আমি আমার মতো করে করব। এখন আমি যদি ওয়ারিয়র লিখে সার্চ দেই, দেখি কি পাই। মানে আপু এটা হচ্ছে স্যাম্পল ডিজাইন যেটা দেখালেন? হুম, দেখেন এই যে দেখেন ওয়ারিয়র লিখে সার্চ দিয়েছি, এই যে আমি এটা পেয়েছি। এখন এইখানে দেখেন ওয়ারিয়র লেখা আছে। ঠিক আছে, আমি যদি এইটাকে আমি নিয়ে যাই, এটা ওপেন করেছিলাম মনে হয়। যাই হোক, এটা তো গার্লস, আমি এই যে এরকম একটা আইকন নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার মানে এটা দিয়ে আমি হয়তো মানে ওয়ারিয়রটা বোঝাবো এরকম কিছু একটা। এরপর আপনি এখান থেকে আপনি যা টেক্সট আছে টেক্সট গুলা লিখে ফন্ট গুলা সিলেক্ট করতে হবে আমার, আমি কি ফন্ট দিতে চাই, ওই অনুযায়ী আমি ফন্ট দিব। তারপর এই যে এখানে যেটা আছে রিবন, এখন আমি যদি রিবন চাই আমি রিবন দিব বা আমি রিবন দিব না, এটা আমার ইচ্ছা। এখন আমার যদি বিভিন্ন রকম শেপ দরকার, আমি কিন্তু এখানে বিভিন্ন রকম শেপও পাবো। এই যে এখানে যেটা আছে আপু ওয়ারিয়র রিবনটা কি? রিবন, আপনি রিবন লিখে সার্চ দেন এখানে, দাঁড়ান দিচ্ছি। আপনি যখন এই যে রিবন মানে হচ্ছে এই যে এগুলা, এখন এটা যখন আপনি নিজে ডিজাইন করতে যাবেন আপনার সময় লাগবে। এখানে দেখেন এত ডিজাইন আছে রিবনের, আপনার যখন কোনো ডিজাইনে এরকম রিবন লাগবে আপনি ইজিলি এখান থেকে ডাউনলোড করে শেপটা নিয়ে নিতে পারেন। আপনি পরে আপনার মতো করে কালার চেঞ্জ করে দিবেন, তাই না? এখান হুম। থেকে এই যে এই ধরনের রিবন আপনি নামিয়ে নিতে পারেন। এই যে এখানে যে রিবনটা ইউজ করেছে সেম রিবনটা কিন্তু এখানে আছে, 100% এখানে আছে। এই যে এখানেরই কোনো একটা হবে। এটা জাস্ট আপনি নিয়ে এই যে দেখেন, যদি এই রিবনটা যদি হয়, এটা জাস্ট এটা তো পুরাটা ভেক্টর ফাইল। এই যে দেখেন এই রিবনটাই কিন্তু এটা জাস্ট একটু টেনে হয়তো বা লম্বা করে দিয়েছে, বা এক্স্যাক্টলি এই রিবনটাই আপনার ওই ফ্রি পিকেই অন্য কোথাও আছে। ঠিক আছে, সেম জিনিসটাই, জাস্ট আপনার কালারটা চেঞ্জ করেছে, সে স্ট্রোক রেখেছে, এখানে স্ট্রোক ছিল না, ফিল কালার ছিল। ঠিক আছে, তো এরকম এখান থেকে বিভিন্ন রকম এলিমেন্ট, যেমন এখানে ওয়ারিয়রটা এখানে আনছে, আমি তো ওয়ারিয়র আমি এখানে লিখে আমি কার্ভ করতেই পারি, তাই না? আমি আমার মতো করে এখানে তো মানে ওয়ার্ক করে আমি আমার মতো করে করতেই পারি, বাট এখানে আমি যখন ওয়ারিয়র লিখে সার্চ দিয়েছি, আমি কিন্তু অলরেডি রেডিমেড একটা ওয়ারিয়র এখানে লেখা আছে, ওটা যদি আমার ভালো লাগে আমি কিন্তু চাইলে ওই টেক্সটটা আমি এখানে ইউজ করতে পারি। যেমন এইখানে আমার ওয়ারিয়র যেভাবে লিখেছে আমি চাচ্ছি আমি এভাবে ইউজ করব। ঠিক আছে, বা এখানে এই যে একটা মানুষের মানে কঙ্কালের মতো মানে সামনের যে ইয়াটা যেটা পরে আর কি আপনার মারামারি করার সময়, তো এই মুখোশটা আমি যদি হেলমেট বাদ হেলমেট। দিয়ে এই মুখোশটা আমি বাদ দিয়ে এটার জায়গায় আমি এই যে এই মেয়ের ছবিটা দিয়ে দিলাম বড় করে বা ছোট করে, তবুও কিন্তু আমার বোঝা যাবে যে হ্যাঁ মেয়ে ওয়ারিয়র টাইপ কিছু একটা এখানে বোঝাচ্ছে, তাই না? আবার এই যে এখানে দেখেন ছোট ছোট শেপ এখানে ইউজ করেছে। কে কান্না করে না হাসে? আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকম আপনি ওই ডিজাইন গুলাও পাবেন, ওগুলাকে কি যেন বলে, ফ্লোরা না কি টাইপ কি যেন একটা বলে, ফ্লোরাল, ফ্লোরাল লিখে সার্চ দিলে একটা ফুল টুল চলে আসছে সব। একটা লিংকে ঢুকলে দেখবেন ওই রিলেটেড